নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গল্প নিঃশব্দ নায়ক। কাঁঠাল খেতে খুব ভালোবাসে সুহাসিনী। জ্যৈষ্ঠ মাস পড়তে এ ঘরে ও ঘরে যখন পাকা কাঁঠাল আসতে আরম্ভ করে, তখন সুহাসিনী রসনা সজল হয়ে ওঠে বললে সবটা বলা হয় না। কেমন উত্তেজিত হয়ে পড়ে মানুষটা। ফ্যাকাশে চোখ দুটো বড় হয়ে ওঠে। একটা অস্বাভাবিক চাকচিক্যও দেখা যায় তার চোখে। জোরে জোরে শ্বাস টানতে আরম্ভ করে, ছটফটও করতে থাকে খুব। চোখে কিছু দেখতে না পেলেও এদিক ওদিক তাকায়। বলতে কি, তখন সুহাসিনীর ওই অবস্থা দেখলে যে কেউ ধরে নিতে পারে সুহাসিনী বুঝি তার প্রেমিকের গলার শব্দ শুনল। প্রেমিক যারা সুহাসিনীকে জানে, যারা তাকে বরাবর দেখে আসছে, তারা অবশ্য কথাটা শুনলে ঠোঁট টিপে হাসবে। তাহলেও পাকা কাঁঠালের গন্ধ নাকে লাগলেই সুহাসিনীর এমন বেসামাল অবস্থা উপস্থিত হয়। এত ভালোবাসে সে কাঁঠাল, এত প্রিয় তার কাঁঠালের গন্ধ। তেমনি আনারস। পাকা আনারসের গন্ধ কম চড়া না। কারো ঘরে আনারস এলো কিনা সুহাসিনী নিজের ঘরে বসে টের পায়। আর টের পাওয়ার সঙ্গে সঙ্গে সুহাসিনীর জিভে জল আসে। আনারসও সুহাসিনীর প্রিয়। তেমনি পাকা কলা, পাকা আম, বা চৈত্র মাসে যদি কেউ ফুটি নিয়ে আসে, বাড়িতে হয়তো আনলো না, পাশের গলি দিয়ে কোনো ফেরিওয়ালা যদি পাকা ফুটির ঝুড়ি মাথায় করে কোনো রকম হাঁক ডাক না করেও চলে যায়, তো আর কেউ বলতে না পারুক, সুহাসিনী ঠিক বলে দেবে ফুটি নিয়ে যাচ্ছে। ফুটি, আপেল, আঙুর, নাশপাতি, যাই লোকটা নিয়ে যাক। অবশ্য পাকা আম কাঁঠালের মতন ফুটির মতন আঙুর বা নাশপাতি তেমন একটা চড়া গন্ধ ছড়ায় না। তবু ফলের একটা গন্ধ আছে তো, আর সেই গন্ধ সুহাসিনীর নাকে লাগবেই। এত তীব্র তার নাক, এত প্রখর তার ঘ্রাণ শক্তি। এবার মাছের কথায় আসা যাক। কোন ঘরে ইলিশ মাছ রান্না হচ্ছে টের পেলেও সুহাসিনী কম ছটফট করে না। ইলিশ বা চিংড়ি মাছ রান্না চাপালে দুটোর গন্ধই বাড়ি মাত করে। আর সবচেয়ে বেশি মাতাল হয় সুহাসিনী, যেন প্রেমিকের গলার আওয়াজ পাওয়ার মতন। ইলিশ চিংড়ির গন্ধ তার মগজের ভিতর ঢুকে তাকে অস্থির উন্মনা করে তোলে। অবশ্য সব মাছেরই গন্ধ আছে। বস্তি বাড়ি, লাগালাগি ঘর, এক ঘরে ইলিশ আসে আর এক ঘরে হয়তো চুনো মাছ রান্না হয়। সুহাসিনী ঠিক টের পাবে। শোল বোয়াল রান্না হলেও সুহাসিনী বলে দিতে পারে। মোট কথা, গন্ধটাই তার বেঁচে থাকার প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। গন্ধের মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে সে যত বেশি অনুভব করে, একটা কিছুর গন্ধ তার ইন্দ্রিয়কে যত বেশি সজাগ সচেতন করে তোলে, তেমন আর কিছু না। এই জন্যই পাকা কাঁঠালের কথা বলা হলো, ইলিশ মাছের কথা বলা হলো। গন্ধ যত তীব্র, সুহাসিনী তত রোমাঞ্চিত, অভিভূত, উল্লসিত। তা বলে কি আর খারাপ গন্ধ তার নাকে লাগে না? খুবই লাগে। ময়লার গন্ধ, কাঁচা ড্রেনের গন্ধ, ইঁদুর পচা, বিড়াল পচা, অথবা সস্তায় পচা ভুসভুসে মাছ বাজার থেকে কিনে এনে কার ঘরে রান্না হচ্ছে, তখনও বাড়ি মাত হয়ে ওঠে। তখন আঙুল দিয়ে নাকটা চেপে ধরে রাখা ছাড়া সুহাসিনীর উপায় থাকে না। তখন আর সে রোমাঞ্চিত না, উৎফুল্ল না, বিরক্ত বিষণ্ণ হয়ে ভাবতে থাকে কখন একটা দমকা হাওয়া এসে দুর্গন্ধটা উড়িয়ে নিয়ে যাবে। আম কাঁঠালের কি চিংড়ি ইলিশ মাছের সুগন্ধ যদি তার ইন্দ্রিয়কে একভাবে নেড়ে চেড়ে দেয়,
তো এসব দুর্গন্ধও তাকে কম বিব্রত করে না। আরও কতগুলি গন্ধ আছে, নাকে লাগা মাত্র সুহাসিনীর অনুভূতি ধারালো সচকিত হয়ে ওঠে। যেমন কেউ বেশ চড়া গন্ধের সাবান গায়ে মেখে চান করছে, কি কোনো ঘরের কোনো মেয়ে কি বউ সুগন্ধ তেল মেখে চুল বাঁধছে বা মুখে স্নো ঘষছে, পাউডার মাখছে। তখনও সুহাসিনী জোরে জোরে শ্বাস টানে। এভাবে শ্বাস টেনে বেশ কিছুটা শৌখিন গন্ধ বুকের ভেতর জমা করে নিয়ে তারপর একসময় দীর্ঘশ্বাস বললে কথাটা ঠিক হবে না, ঝোড়ো হাওয়ার মতন প্রচণ্ড জোরালো একটা শ্বাস বুক থেকে বের করে দিয়ে এসব তেল, সাবান, স্নো, পাউডারের গন্ধ থেকে নিজেকে মুক্ত করে, যেন আজ আর এসবের তার দরকার নেই। তারপর চুপ করে থাকে, ভাবে। সুহাসিনীর এই ভাবনাগুলির কথা পৃথিবীর কেউ টের পায় না, একমাত্র সে নিজেই জানে কি নিয়ে সে ভাবছে, কেন ভাবছে। গন্ধের কথা গেল, এখন শব্দের কথায় আসা যায়। বাড়িতে এতগুলি ঘর, রান্নার শব্দ, হাঁচি কাশির শব্দ, ঝগড়ার শব্দ, হাসির শব্দ, ছটফট খড়মের আওয়াজ করে কেউ ঘরে ঢুকছে, রাগ করে কেউ কাঁসার বাসন ছুঁড়ে ফেলছে, কেউ গান গাইছে, ছেলের পিঠে দুমদুম কিল বসাচ্ছে কোন ঘরে, ছড়া কেটে ছেলেকে ঘুম পাড়াচ্ছে কেউ। তাছাড়া রেডিওর শব্দ, কয়লা ভাঙার শব্দ, টিন পেটাবার আওয়াজ, পোয়াতি বউ বমি করছে, তার প্রচণ্ড উয়াক উয়াক, অথবা পেটের বেদনায় কেউ চেঁচাচ্ছে। জলে ছোট বড় ঢেউ ওঠার মতন বাড়ির সর্বত্র সরু মোটা, ছোট বড় মাঝারি নানা রকম শব্দ এখন তখন জেগে উঠছে। আবার ঢেউয়ের মতন সেসব একসময় মিলিয়েও যাচ্ছে। কিন্তু শব্দের মধ্যে সুহাসিনী তেমন কোনো রস পায় না, প্রেরণা পায় না। তার এক কান দিয়ে সব ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। কে খড়ম পরে হাঁটছে, কোন পোয়াতি বমি করছে, কে রাগ করে কাঁসার বাসন ছুঁড়ে মারল, তাতেই সুহাসিনীর কিছু এসে যায় না। এসব শব্দ শুনে কোনো ছবি তার মনে জাগে না, কোনো রং সৃষ্টি হয় না, সবই তার কাছে পুরনো একঘেয়ে। তাই বলা হচ্ছিল, পাকা কাঁঠালের গন্ধ বা ইলিশ মাছ রান্নার সুগন্ধ যেমন সরাসরি তার হৃদয়, মন, রসনা, এমনকি জঠরকে স্পর্শ করে, গন্ধটি নাকে লাগার সঙ্গে সঙ্গে কাঁঠাল কুয়ার সোনালি হলুদ রং বা বেশ লাল করে ভাজা তেল চুপচুপে ইলিশ মাছের লোভনীয় টুকরোগুলি তার চোখের সামনে ভাসতে থাকে, নাচতে থাকে, এবং মনে মনে ক্ষীরের মতন ঘন মিষ্টি কাঁঠালের রস, গরম ইলিশ ভাজা খেতেও তার আটকায় না। সেখানে শব্দ তাকে কিছুই দিতে পারে না। এই ধরনের কোনো মোহ, বাসনা বা অনুরাগ তার মনে সৃষ্টি করতে পারে না। অথচ প্রতি মুহূর্তে কত রকম শব্দ হচ্ছে এ বাড়িতে। কোনো কোনো গন্ধের মতন যদি অন্তত একটা শব্দের প্রতিও তার টান থাকতো, লোভ থাকতো, মমতা থাকতো। শব্দকে সুহাসিনী গ্রাহ্য করে না। মুখের উপর মাছি বসলে যেমন বিরক্তি ধরে, তেমনি এই শব্দগুলি যখন একটার পর একটা কানে আসতে থাকে, তখন তার ক্রোধ, বিরক্তি ও ক্লান্তির শেষ থাকে না। হাত দিয়ে মাছি তাড়ানো চলে, কিন্তু এতগুলি ঘরের এত সব শব্দ সে দূর করবে কেমন করে? তখন কানের ছিদ্রের মধ্যে আঙুল ঢুকিয়ে চুপ করে বসে থাকা কি শুয়ে থাকা ছাড়া উপায় থাকে না। সময় সময় তাই করতে হয় তাকে। অথচ একটা একটা শব্দ যে একদিন সুহাসিনীর ভালো না লাগতো এমন না। শব্দ শুনতে সে কান পেতে থাকত। কখন শব্দটা হবে তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও আলস্য করত না। এবং মজা এই যে, আজ যেমন গন্ধ ধরে সুহাসিনীকে একটা কিছুর ছবি মনে মনে আঁকতে হয়, শব্দে ওঠানামা ধরে একটা জিনিসের রূপ চোখের সামনে কল্পনা করতে হয়, 5 বছর আগে তা তাকে করতে হতো না।
তখন পৃথিবীটা তার কাছে বড় সহজ সরল ছিল, কেননা চোখ দিয়ে সব কিছু সে দেখতে পেত। কষ্ট করে অঙ্ক কষার মতন কেবল শব্দ দিয়ে গন্ধ দিয়ে তাকে আম কাঁঠাল গরু ছাগল পোকামাকড় কি মানুষের চেহারা চোখের সামনে ফুটিয়ে তুলতে হতো না। কিন্তু ঈশ্বর কি আর সকলকে একরকম সুখ দেয়? হুট করে সেবার বসন্ত হয়ে সুহাসিনীর চোখ দুটো গেল। প্রাণে বাঁচল, কিন্তু চোখের জগৎ অন্ধকার হয়ে গেল। বুঝুন, মাত্র 19 বছর বয়স, রূপ রস যৌবন নিয়ে, গন্ধ নিয়ে, বাসনা বিলাস সোহাগ নিয়ে পৃথিবীটা চোখের সামনে জ্বলছিল। জ্বলতে জ্বলতে একদিন দপ করে নিভে গেল। তখন মনের অবস্থা কি দাঁড়ায়? না, দোষ দেবে কাকে? ভাগ্যকে দোষ দিয়ে সুহাসিনী আজ এই 5 বছর গুম হয়ে আছে। ঘরের কোনায় আশ্রয় নিয়েছে। একটা ময়লা বিছানা, একটা জানালা, এই তার পৃথিবী। চোখ যাবার পর গোড়ায় কদিন যে হাতড়ে হাতড়ে যে চৌকার ডিঙিয়ে বাইরে উঠোনে গিয়ে না দাঁড়ায় এমন না, তারপর সেটাও বন্ধ হয়ে গেছে। কেননা সুহাসিনী বুঝতে পারল, পোড়ার বসন্ত কেবল তার চোখ দুটো নিয়েই ক্ষান্ত থাকেনি, তার মুখটাকেও পোড়া বেগুনের মতন কালো কুৎসিত করে রেখে গেছে। সুহাসিনী কি আর আরশি দিয়ে নিজের চেহারা দেখেছিল? কথাটা তার কানে এসেছিল। বস্তি বাড়ি, কত রকম কথা এ ঘরে ও ঘরে হয়, তা বলে গলা চেঁচিয়ে কি কেউ এমন একটা কথা বলে? তাহলেও যত ফিসফিস করেই বলুক, সুহাসিনী ঠিক শুনতে পেয়েছিল। তাই তার একসময় ভাবতে ইচ্ছে করে, ঈশ্বর তার সঙ্গে বেশ ভালো রসিকতাই করল। 19 বছরে চোখের আলো নিভিয়ে দিল, কিন্তু কান দুটোকে কেমন প্রখর করে তুলল, নাকটাকে কি ভীষণ ধারালো করে দিল। কোনো ঘরে এখন আলপিন পড়লেও সে শুনতে পায়। একটা ঘরে কেউ যদি আম ইলিশ মাছ দূরে থাক, হোমিওপ্যাথি শিশি থেকে 1 ফোঁটা ওষুধ ঢেলে খায়, তো সুহাসিনী ঠিক গন্ধ পাবে। রসিকতা ছাড়া কি? যার চোখ নেই তার নাকের কানের এত ধার কেন? এতে তার কষ্ট বাড়ল কি কমল? খুব কষ্ট পেয়েছিল সে পোড়া বেগুনের উপমাটা শুনে, যদিও দুঃখ করেই ফিসফিসে গলায় তারা বলা বলি করছিল। আহা, কি চোখ ছিল গো! মেয়েটার কি সুন্দর ভুরু দুটো ছিল, গোলাপের মতন টুসটুস করতো দুটো গাল, ঠোঁট। আজ আর চেনাই যায় না, এমন মুখখানা এমন হয়ে গেল। বুকের ভিতর একটা ধাক্কা লেগেছিল সুহাসিনীর। খুব ভয় পেয়েছিল সে, জানতো তার চোখ দুটো গেছে, কিন্তু মুখেরও যে এমন সর্বনাশ হয়ে গেছে সেদিন সে প্রথম জানল। তখনই হাতড়ে হাতড়ে ঘরে এসে ঢুকেছিল। তারপর আর একদিনও উঠোনে নামেনি, দরজায় দাঁড়ায়নি। এই বিছানা আর এই জানালা, আজ 5 বছর। এখন তার বয়স 24। ভয়টা আর নেই, অথবা এই বছরে ভয়টা পুরনো হয়ে গেছে। এখন আর চেহারা নিয়ে সে মাথা ঘামায় না। পোড়া বেগুন হলে একটা মেয়ের মুখ কেমন হয়, তার একটা ছবি ক্রমাগত ভেবে ভেবে সে মোটামুটি ঠিক করে নিয়েছে। অনেকদিন আগেই ঠিক হয়ে গেছে ছবিটা। এখন সেই ছবিও তার কাছে পুরনো, কাজেই নতুন করে ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, কথা হচ্ছিল শব্দ নিয়ে। আজ যেমন কোনো কোনো গন্ধের উপর তার ভীষণ টান, প্রেমে পড়ার মতন সেসব গন্ধ নাকে লাগা মাত্র সে দুর্বল হয়ে পড়ে, জোর জোর শ্বাস টেনে গন্ধগুলি বুকে পুড়ে নেয়, তেমনি কোনো কোনো শব্দ একদিন তাকে খুব টানত।
আজকের মতন সব রকম শব্দের প্রতি যে তার বিদ্বেষ ছিল তা নয়। একটা দুটো শব্দ শুনতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও সে আলস্য বোধ করত না। অথচ সেদিন চোখেও দেখতে পেত। আমটাকে দেখত, কাঁঠালটাকে দেখত, পোকা মাকড়, মানুষ, ছাগল, গরু, গাড়ি, ঘোড়া। 19 বছর ধরে সবই সে দেখেছে। তাদের শব্দ শুনেছে, তাদের গন্ধ তার নাকে লেগেছে। তখন শব্দ গন্ধগুলি তার উপরি পাওনা ছিল। যেমন যুগলকে সে চোখে দেখত। এবারই ছেলে, না দেখার কোনো কারণ ছিল না। যুগল বাজার নিয়ে ফিরছে, তাড়াহুড়ো করে গায়ে তেল মাখছে। কলতলায় গিয়ে বস্তি বাড়ির আর 5টা মানুষের সঙ্গে ঠেলাঠেলি করে চান করছে। যুগল ভাত খেতে বসল। খেয়ে উঠে বিড়ি টানতে টানতে গায়ে জামা চড়ালো। গত 3 দিন নীল রঙের জামা চড়িয়ে কাজে বেরিয়েছে। আজ সাদার উপর ফিকে বাদামি ডোরাকাটা একটা শার্ট গায়ে দিয়ে সে বেরোলো। সুহাসিনীও বাড়ির সদরে গিয়ে দাঁড়িয়ে। যতক্ষণ চোখে দেখা যায় মানুষটাকে সে দেখল। যেন এতক্ষণ বাড়ির ভিতর তাকে ফেলে সুহাসিনীর আশ মেটেনি। এখন কেমন লম্বা লম্বা পা ফেলে যুগল হেঁটে চলে যাচ্ছে। কারোর সঙ্গে কথা বলছে না, কোনো দিকে তাকাচ্ছে না। চোখের পলক না ফেলে তাকিয়ে তাকিয়ে দেখতে সুহাসিনীর এত ভালো লাগত। তেমনি যুগল যখন সন্ধেবেলা কাজ সেরে বাড়ি ফিরেছে, তার পায়ের শব্দ শুনতে সুহাসিনী কান পেতে থাকত। কান পেতে থেকে যুগলের হাসি শুনেছে, কথা শুনেছে। যুগল যখন তাদের দক্ষিণের ভিটের ঘরে বসে বিড়ি টানত, জানালাটার কাছে গিয়ে সুহাসিনী চুপ করে দাঁড়িয়ে থাকত। বিড়ির ধোঁয়ার গন্ধটা সুহাসিনীর ভালো লাগত। এ বাড়ির আরো কত মানুষ তো বিড়ি খায়, সেদিনও খেত, কিন্তু কারো ধোঁয়ার গন্ধ শুঁকতে কোনো ঘরের জানালার কাছে গিয়ে কি সে দাঁড়িয়েছে? অর্থাৎ যুগলের সবকিছুই তার ভালো লেগেছিল। সকালের দিকে সাবান মেখে যুগল চান করতে পারত না, তাড়াহুড়োর সময়। সন্ধেবেলা কলতলায় বসে ধীরে সুস্থে গায়ে সাবান ডুলে সে চান করত আর গুনগুনিয়ে গান করত। গেলাসটা বাটিটা ধোয়ার অছিলা করে সুহাসিনীও তখন পা টিপে টিপে কলতলায় চলে গেছে। বুক ভরে সে যুগলের গায়ের সাবানের গন্ধ নিয়েছে। দুকান ভরে তার গুনগুন গান শুনেছে, আর চোখ ভরে মানুষটাকে দেখেছে। চোখের দেখার সঙ্গে শব্দগন্ধগুলি তার উপরি পাওনা হতো। সেদিন, যেদিন রূপ নিয়ে, রস নিয়ে, যৌবন নিয়ে, লোভ, বাসনা আর প্রচুর রং নিয়ে, শব্দ নিয়ে পৃথিবী তার চোখের সামনে জ্বলছিল, যুগলের পৃথিবীও জ্বলছিল। দুজনের চোখ ঠাড়াঠাড়ি হয়েছে, শব্দ না করে হাসাহাসি হয়েছে, খাটো গলায় কথা বলা বলি হয়েছে, এমনকি গা ছোঁয়াও। তারপর ওই যে মাথার উপর বসে আছে এক রসিক পুরুষ, ফুঁ দিয়ে সুহাসিনীর চোখের আলো নিভিয়ে দিল। পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। তারপরও সুহাসিনী একটা মানুষের হাঁচি কাশি শুনেছে, হাঁটা চালার শব্দ শুনেছে। তার বিড়ির ধোঁয়ার গন্ধ, সাবানের গন্ধও সুহাসিনীর নাকে লেগেছে। কিন্তু হাত পা নাক চোখ নিয়ে লম্বা ছিপছিপে গড়নের গৌরবর্ণ মানুষটা চিরজন্মের মতন সুহাসিনীর চোখের আড়ালে চলে গেল। যেন এই জন্যই, নিজের চোখের জন্য যত না, একটা মানুষকে কোনোদিন আর চোখ ভরে দেখতে পাবে না বলে সুহাসিনী বেশি কেঁদেছিল। তারপর আস্তে আস্তে তার এই কান্না পুরনো হয়ে গেল। কেননা ক্রমেই সে বুঝতে পারছিল চোখের আড়ালে চলে গেছে তার অর্থ
যুগলকে চিরকালের জন্য সে হারিয়েছে। 1 মাসের মধ্যে যুগল বিয়ে করে ফেলল। এই বাড়ির উঠোনেই কুশাসন কলাপাতা বিছিয়ে অনেক লোকজন নেমন্তন্ন খেয়ে গেল। সারাদিন শুধু হইচই হলো। রাত্রে ফুলসজ্জা হলো। বড় সুন্দর বউ হয়েছে যুগলের, রাঙা টুকটুকে বউ হয়েছে। অনেক শব্দ, অনেক কথা সুহাসিনীর কানে এলো। সুহাসিনী বেশ বুঝতে পারছিল তার চোখ গেছে পর থেকে নানা রকম শব্দ গন্ধ দিয়ে তার মন ভরিয়ে তুলতে পৃথিবীর কোনো কোনো মানুষ উঠে পড়ে লেগেছিল। যেন এও এক ধরনের রসিকতা। যেন আগের চেয়েও বেশি সারা শব্দ করে যুগল কাজ সেরে বাড়ি ফিরত। দৌড় ঝাঁপ করে কলতলায় ছুটে যেত, ঝপঝপ করে মাথায় জল ঢালত, আগের চেয়ে অনেক বেশি চড়া গন্ধের সাবান গায়ে মাখত। আর সারাক্ষণ কমলা কমলা, তার বউয়ের নাম। তাও সুহাসিনীর কানে এসেছিল। কমলা, রান্না হলো? কমলা, আমাকে একটু চা করে দাও। কমলা, দেখো তো এই মাথার তেলটা কেমন হলো, ভারী সুগন্ধ, তোমার জন্য নিয়ে এলাম। কমলার খুশি গলার খিলখিল হাসি এই উত্তরের ভিটের অন্ধকার ঘরে বসে সুহাসিনী শুনেছে। এবং একটু রাত হতে ও ঘরের ভুরভুরে তেলের গন্ধ এ ঘরে ভেসে এসেছে। কিন্তু কদিন এসব শব্দগন্ধ নতুন থাকে, একদিন পুরনো হয়ে গেল। পুরনো হতে হতে এখন এমন হয়েছে এইসব শব্দ গন্ধে ঘেন্না ধরে গেছে সুহাসিনীর। যেন তার থুতু ছিটোতে ইচ্ছে করে। সময় সময় একলা ঘরে বসে সে থুতু ছিটোয়, বা দরকার হলে যাতে কোনো রকম শব্দ গন্ধ এ ঘরে না আসে হাতড়ে হাতড়ে উঠে গিয়ে জানালার পাল্লা দুটো ভেজিয়ে দেয়। তারপর গুম হয়ে বসে থাকে। তবে হ্যাঁ, কোনো ঘরে যদি কাঁঠাল আসে, ইলিশ মাছ রান্না হয়, সুহাসিনী তখন জোর জোর শ্বাস টানে। এই একটা দুটো গন্ধ তাকে তৃপ্তি দেয়, সান্ত্বনা দেয়। তাছাড়া এবাড়ির অন্য সব গন্ধ এবং শব্দ তার কাছে বিষের মতন। জ্যৈষ্ঠ মাস। এ ঘরে ও ঘরে আমটা কাঁঠালটা, 2-4 টুকরো ইলিশ মাছ, 2-4টে হলেও বাগদা চিংড়ি আসছে। বস্তির মানুষ, পয়সা কোথায় যে রোজই এসব ভালো ভালো জিনিস পাবে, বেশি করে খাবে? তাহলেও 1-8 দিন করে সব ঘরেই এটা ওটা আসছে। আর সুহাসিনীর নাকও এমন হয়ে গেছে, কোন ঘরে কোনটা এলো তার এই কোনার ঘরের ময়লা বিছানায় শুয়ে বসে থেকে সে ঠিক টের পায়। ঠিক বলে দিতে পারে, এ ঘরে আজ আনারস এসেছে, ও ঘরে চিংড়ি মাছ এলো, একটি ঘর ছাড়া। তাই সুহাসিনী কদিন ধরে ভাবছে, যুগলের ঘরে এবছর এখনো পর্যন্ত আম কাঁঠাল, একটু চিংড়ি কি ইলিশ মাছ এলো না। গত বছরও আসেনি, সেরকম কোনো গন্ধই ওদিকের ঘর থেকে আসছে না, একদিনও না। ব্যাপারটা কি? এসব ভালো ভালো খাদ্য কথায় বলে বছরের নতুন জিনিস, সব ঘরেই 1-2 দিন করে যখন আসছে, যুগল কেন তার আদরের বউকে এনে খাওয়াচ্ছে না? খটকা লাগার মতন কথা। গেল বারেই সুহাসিনীর চোখ দুটো নষ্ট হবার সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলে প্রথম বছর 2 যুগল বউয়ের জন্য খুবই খরচায় নেমে গিয়েছিল। রোজই একটা না একটা নতুন জিনিস বউকে এনে দিয়েছে। কেবল কি তেল, সাবান, স্নো ক্রিম, 2 দিন পর পর নতুন শাড়ি, নতুন ব্লাউজ, নতুন সায়া এসেছে কমলার জন্য। হাঁক ডাক শোনা গেছে কত। কমলা, আসছে মাসে তোমার পাথর সেট দুল গড়িয়ে দেব, পুজোর সময় নতুন হার গড়িয়ে দেব। আর খাওয়া দাওয়া, যেন কি এনে বউকে খাওয়াবে সে দিশা করতে পারত না। রোজ কাঁঠাল এসেছে, ল্যাংড়া আম, ফজলি আম এসেছে ও ঘরে।
ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস, দই, রাবড়ি, রসগোল্লা। ভালো পয়সা পায়, চাকরিটা মোটামুটি ভালো। মা আর ওই এক ছেলে, ঘরে আর খাইয়ে কে? তারপর তো বউ এলো, যেন দু হাতে খরচ করে যুগলের আশ মিটত না। বিয়ের পর প্রথম 2 বছর এ ঘরে বসে সুহাসিনী সব টের পেয়েছে, কিন্তু তারপর সব যেন কেমন ফিকে হয়ে গেল। কমলা, এটা এনেছি তোমার জন্য। কমলা, কাল তোমাকে ওটা এনে দেব। এসব হাঁকটা কমে গেল, যেন হঠাৎ বউয়ের আদরটা কমে গেছে, যেন একটু সকাল সকাল বউ পুরনো হয়ে গেল। তাই কি? তাই আজ কদিন ধরে খুব ভাবছে সুহাসিনী, কারণ কি? একটা তো মোটে বাচ্চা হয়েছে ওদের, তাও এদিকে হয়েছে বিয়ের পর প্রায় 5 বছর পার করে। ট্যাঁটা শব্দটা সুহাসিনী খুব শোনে। চিৎকারটা যখন অসহ্য লাগে তখন হাতড়ে হাতড়ে উঠে গিয়ে ওদিকে জানলার পাল্লা দুটো বন্ধ করে দেয়। যুগলের ছেলের চিৎকার বলে না, সব চিৎকারের বেলায় সুহাসিনী তা করে। কিন্তু কথা হচ্ছে, এত সহজে কারো বউ পুরনো হয়? ও ঘরে স্নো পাউডার, তেল সাবানের গন্ধও আর নাকে লাগছে না। না লাগুক, বোঝা যায় যুগল বউকে এসব কিছু আর এনে দিচ্ছে না। অবশ্য স্নো, ক্রিম, সুগন্ধি, তেল, সাবানটা বড় কথা না, এসব ছাড়াও মানুষকে ভালোবাসা যায়। এসব না মেখেও মানুষের দিন কাটে। কতজনই তো বউকে এসব কিনে দিতে পারে না। পয়সার অভাব, বউয়েরা সাদা নারকেল তেল মাথায় মাখে, মুখের চামড়া নরম রাখার জন্য সর্ষের তেল মাখে। তা বলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা চলে যায়? কিন্তু যুগলের তো তেমন একটা অভাব নেই। আচ্ছা, না দিই কেনে স্নো ক্রিম, তেল, পাউডার? সুহাসিনী চিন্তা করে, এসব নিয়ে খুব একটা ভাববার কিছু নেই। ছেলের মা হয়েছে, এখন হয়তো যুগলের বউ আর এত সাজগোজ পছন্দ করে না। কিন্তু তা বলে বছরের আমটা, কাঁঠালটা, একটু ইলিশ মাছ, একটু চিংড়ি মাছ 1 দিনও যুগল বউকে এনে খাওয়াবে না? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগে সুহাসিনীর। মস্ত অভাবের সংসারেও তো এমনটা হয় না। ধার কর্য করে হলেও মাসে অন্তত 1 দিন বউকে, ছেলে মেয়েকে এটা ওটা এনে খাওয়ায়। কিন্তু যুগল এ কি করছে? হঠাৎ এমন কঠিন হয়ে গেল কেন মানুষটা? ভাবনাটা গুরুতর এই জন্য, ভালো করে 5 বছর না ঘুরতেই যদি বউয়ের উপর অরুচি ধরে যায়, বউ পুরনো হয়ে যায়, বউকে 1 ফোঁটা আদর করতে ইচ্ছে না করে, তো আর 2 বছর কি 4 বছর পরে যুগল এই বউকে কি করবে? মেরে তাড়িয়ে দেবে? আর একটা বিয়ে করবে? কথাটা ভাবতে কেমন গা শিরশির করে। না, সুহাসিনী স্বার্থপর না, হিংসুটে না। তার অন্ধ হওয়ার 1 মাসের মধ্যে যুগল বিয়ে করে এই বউকে ঘরে এনেছিল। তা বলে সুহাসিনী কি চাইবে যে বউটা দুঃখে থাক, যুগল তাকে অনাদর, অবহেলা করুক? এতটা নীচ আত্মা সুহাসিনীর না। তার কপাল ভেঙেছে, ভাঙুক। ঈশ্বর তার সঙ্গে রসিকতা করেছে, করুক। তা বলে কমলা দুঃখে থাকবে, স্বামীর আদর সোহাগ পাবে না, এর মধ্যেই পুরনো নেতার মতন যুগল তাকে হাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেবে? এ একটা কথাই নয়। যদি এমন হয়, যুগল অন্যায় করছে, ভয়ানক পাপ করছে। চিন্তা করে সুহাসিনী গুম হয়ে থাকে। তার হাত পা কেমন অসাড় হয়ে যায়, বুকের ভিতর ঢিপ ঢিপ করে। কদিন ধরেই এমন হচ্ছিল। এটা কি অসুখ? যদি অসুখ বলা হয় তো মানুষটা যে বেশ কিছুকাল থেকেই অসুস্থ।
চোখের সামনে তাল তাল অন্ধকার নিয়ে 5 বছর একটা ঘরে আটকে থাকা, একটু আলো না, বাতাস না, কারো সঙ্গে একটা কথা না। দেখলে কি মনে হবে এই সুহাসিনী 25 বছরের যুবতী? দাঁত পড়া মানুষের মতন গাল দুটো তুবড়ে গেছে, চোখ দুটো গর্তে ঢুকে পড়েছে, দড়ির মতন হাত পা, একটু বেশি নড়াচড়া করতে গেলে মাথাটা ঘোরে, হাত পা ঝিনঝিন করে, একটু বেশি সময় বসে থাকলেও যেন হাঁপ ধরে। কাজেই অধিকাংশ সময় শিয়রে একটা জানালা দিয়ে ময়লা বিছানাটায় সে শুয়ে থাকে। শুয়ে থেকে তার আকাশ পাতাল ভাবনা। তা এভাবে তো কেটে যাচ্ছিল দিন, কিন্তু কাল না পরশু থেকেই যেন এই উপসর্গগুলি দেখা দিয়েছে। সুহাসিনী ঠিক বুঝতে পারছিল না এমন হলো কেন। তবে কদিন থেকে দক্ষিণের ভিটের ঘরের একজোড়া স্বামী স্ত্রীকে নিয়ে সে খুব মাথা ঘামায়নি। ওই যুগলকে নিয়ে, যুগলের বউকে নিয়ে এত মাথা ঘামাচ্ছিল বলে কি তার মাথার ভেতরটা শূন্য হয়ে গেল, মরুভূমির মতন হয়ে গেল, নাকি বাড়িটা হঠাৎ ফাঁকা হয়ে গেল, যেন কোনো লোকজন নেই, ঘর দুয়ার ছেড়ে সব কোথায় চলে গেছে। কেননা এক ফোঁটা শব্দ শুনতে পাচ্ছে না সে। টিকটিকিটা পর্যন্ত ডাকছে না, টিকটিকিটা ডাকছে না, চড়ুই পাখিগুলির কোনো শব্দ শোনা যাচ্ছে না। অথচ দিনভর ওরা উঠোনের ওপাশটায় পেঁপে ঝোপের কাছে কিচমিচ করত। ব্যাপারটা কি? এ বাড়ির লোকজনের সঙ্গে চড়ুই টিকটিকিগুলো কি কোথাও সরে গেল? তাছাড়া সুগন্ধ হোক দুর্গন্ধ হোক, কোনো রকম গন্ধও তো সুহাসিনী টের পাচ্ছে না। তেল সাবানের হোক, রান্নার গন্ধ হোক, কি নর্দমার গন্ধ হোক, রাত দিন যেখানে বস্তি বাড়ির বাতাস গন্ধে গন্ধে বোঝাই হয়ে থাকে, সেখানে কোনো গন্ধ সুহাসিনীর নাকে লাগছে না। এ কখনো সম্ভব? কেমন ভয় করছিল তার। এমন তো তার কোনোদিন হয়নি। চোখ দুটো যাবার পরেও তো দুবার বড় বড় অসুখে সে ভুগেছে। একবার টাইফয়েড হয়েছিল, একবার কলেরার মতন হয়েছিল। দুবারই খুব দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু মাথার ভিতরটা তো এমন ফাঁকা দুর্বল মনে হয়নি। সব রকম শব্দ তার কানে এসেছে, সব রকম গন্ধ নাকে লেগেছে। আর এই দুদিন যাবৎ তার কি হয়েছে? তার যেন মনে হচ্ছে সমুদ্রের তলায় সে বসে আছে। জলের শোঁ শোঁ শব্দের মতন কানের ভিতর একটা বিশ্রী শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কোনো গন্ধও সে টের পাচ্ছে না। পরীক্ষা করার জন্য বাঁ হাতের তেলোটা কয়েকবার নাকের কাছে তুলে ধরেছে, জোরে জোরে শ্বাস টেনেছে। তার বাঁ হাতের তেলোয় সর্বদাই একটা লেবু লেবু গন্ধ লেগে থাকে। এমনি লেবু না ধরলেও এমন একটা গন্ধ টের পাওয়া যায়। কিন্তু আজ সুহাসিনীর নাকে কোনো গন্ধই লাগলো না, অথচ নিজের হাত। বিমূঢ় হয়ে গেল সে। জিনিসটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল টেপির কথা শুনে। টেপি আজ সকালে বাজার থেকে ছোট দেখে একটা পাকা কাঁঠাল কিনে এনেছে দিদির জন্য, আর 8 টাকা কেজির 150 ইলিশ মাছ। 3 টুকরোর বেশি ওঠেনি। টেপি ঘরে ঢুকেই বলেছিল, দিদি তোর জন্য কাঁঠাল এনেছি, ইলিশ মাছ এনেছি। কিন্তু ফ্যাকাশে চোখ দুটো সুহাসিনী এমন করে মেলে ধরে রেখেছিল, টেপি যে ঘরে ঢুকলো, কথা বলল, তার পায়ের শব্দ বা কথা কোনোটাই যেন সুহাসিনী শুনতে পাচ্ছিল না। তা না হলে কাঁঠাল ইলিশ মাছের নাম শুনলেই সুহাসিনীর মুখে হাসি ফোটে, শোয়া ছেড়ে উঠে বসে। বছরে ওই 1 দিন 2 দিনই দিদিকে এনে এই দুটো জিনিস খাওয়ায় টেপি। এই দুটো জিনিস দিদির প্রাণ, তার বেশি সে এই দিদিকে খাওয়াতে পারে না। সাবানের কারখানায় সামান্য চাকরি, কত আর মাইনে,
দু বোনের কোনো রকমের ডাল ভাত খাওয়া জোটে। অবশ্য এই ছোট বোনটা আছে বলেই সুহাসিনী কোনো রকমে খেয়ে বেঁচে আছে। দুটি বোন ছাড়া তিন কুলে তো আর কেউ নেই তাদের। টেপি না থাকলে কবে সুহাসিনী মরে হেজে ভূত হয়ে যেত। যাই হোক, এখন টেপি ঠিক বুঝতে পারছিল দিদি তার কথা বোঝেনি। এই দিদি! বিছানার উপর হুমড়ি খেয়ে টেপি প্রায় চিৎকার করে উঠল। কি বলছি শুনেছিস? যেন এবার সুহাসিনী বুঝতে পারল টেপি ঘরে ঢুকেছে, তাকে কিছু বলছে। কি বলছিস? সুহাসিনী ঘাটটা তুলে ধরল। তোর কাঁঠাল এনেছি, ইলিশ মাছ এনেছি। এত জোরে টেপি কথাটা বলল বস্তির সব মানুষের শোনার কথা। কাঁঠাল কাঁঠাল, ইলিশ মাছ ইলিশ মাছ। তারপরও চেঁচিয়ে দুবার তিনবার করে টেপি শব্দ দুটো উচ্চারণ করল। এবার সুহাসিনী বুঝল, হাত বাড়িয়ে দিল। কাঁঠালটা দিদির বিছানার পাশে রাখল টেপি। মাছের ঠোঙাটা অবশ্য হাতেই ধরে রাখল, কিন্তু সেটাও হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করল সুহাসিনী। টেপি তখন ঠোঙাটা সুহাসিনীর নাকের কাছে ধরল। সুহাসিনী জোরে জোরে শ্বাস টানল। তারপর ফ্যাকাশে চোখ দুটো অসহায়ের মতন মেলে রেখে সুহাসিনী মাথাটা দুবার নাড়ল। কোনো গন্ধ পাচ্ছি না রে টেপি। কাঁঠাল? কাঁঠালটার গন্ধ পাচ্ছিস না? পাকা কাঁঠালের গন্ধে তো ঘর ভরে গেছে। কেমন যেন একটা উৎকণ্ঠা নিয়ে টেপি কাঁঠালটা দিদির নাকের কাছে তুলে ধরল। সুহাসিনী জোর শ্বাস টানল। তারপর ঘাটটা সরিয়ে নিয়ে মাথা ঝাঁকাল। না, কোনো গন্ধই লাগছে না আমার। মুখটা কালো হয়ে গেল টেপির। গন্ধ টের পাচ্ছিস না? কানের কাছে মুখ নিয়ে চিৎকার না করলে কোনো কথাও যে বুঝতে পারছিস না দেখছি। একটা গাঢ় নিঃশ্বাস ফেলল সুহাসিনী। তারপর আস্তে আস্তে বলল, মনে হয় চোখের মতন নাক কান দুটোই আমার নষ্ট হয়ে গেল। না, তা হবে কেন? মুখ ভার করে টেপি বলল, শরীরটা একটু বেশি খারাপ হয়েছে, মাথাটা দুর্বল হয়েছে, এই জন্যই এমনটা হচ্ছে। একটু চুপ থেকে পর টেপি বিড়বিড় করে উঠল, দেখি সামনের মাসে টাকা পেলে একবার ডাক্তার দেখাতে হবে। কথাটা সে খুব আস্তে বলল বলেই সুহাসিনী আর শুনল না। না হলে সুহাসিনী তখন বলতো, কি হবে আর আমাকে ডাক্তার দেখিয়ে, একটা অন্ধ মেয়ের জীবনের দাম কি। রান্নাবান্না করে তারপর নিজে খেয়ে দিদির ভাত তরকারিটা তার বিছানার পাশে বেড়ে রেখে ঢেকে ঢুকে রোজ যা করে টেপি কারখানায় চলে গেল। সুহাসিনীর খেতে অনেক বেলা হয়, সে তো আর কাজে যায় না, কাজেই খাওয়ার তাড়া থাকে না। কিন্তু আজ তার খেতে একেবারেই ইচ্ছে করছিল না। অথচ হাতড়ে হাতড়ে ঢাকনা সরিয়ে সে টের পেয়েছে 3 টুকরো ইলিশ মাছের 2 টুকরোই তার জন্য রেখে গেছে। একটা বাটি ভর্তি করে কাঁঠালের কুয়া রেখে গেছে। সুহাসিনী দুবার মাছের বাটি থেকে মাছ তুলে নাকের কাছে ধরেছে, জোরে জোরে শ্বাস টেনেছে, তারপর আবার মাছটা বাটিতে রেখে দিয়েছে। 2টো কাঁঠালের কোয়া তুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকতে চেষ্টা করেছে, তারপর আবার বাটিতে রেখে দিয়েছে। কেমন যেন পাথরের মতন স্থির বোবা হয়ে শুয়ে রইল সে।
তার হাত নড়ছিল না, মাথা নড়ছিল না। পাথরের মতন স্থির হয়ে থেকে সে ভাবছিল, যদি গন্ধই না পেলাম তো এই ইলিশ মাছ, এই কাঁঠাল খেয়ে লাভ কি? বেদনায়, হতাশায় তার ফ্যাকাশে চোখ দুটো জলে ভরে উঠল। চোখ দুটো চকচক করতে লাগলো। তার চেয়ে যদি যুগলের বউকে এই মাছ কাঁঠাল পাঠিয়ে দেওয়া যেত। তার নাক আছে, চোখ আছে, জিভের স্বাদ আছে, কিছুই নষ্ট হয়নি। কত রস করে খেত মেয়েটা। যুগল যে কিছুই এনে দিচ্ছে না কমলাকে। যুগলের চিন্তায়, কমলার চিন্তায় সুহাসিনীর ফাঁকা মাথাটা ভরে উঠল। বেলার মনে বেলা গড়াতে লাগলো। কিছুতেই যুগলের চিন্তাটা তার মাথা থেকে সরছিল না। যেন যুগল তাকে আচ্ছন্ন করে রাখল। অবশ্য বউটার খারাপ অদৃষ্টের কথা ভাবতে গিয়েই সে সঙ্গে সঙ্গে যুগলকেও এত ভাবছিল। অন্যায় করছে যুগল, পাপ করছে। তারপর এক সময়, তখন বেলা আর বড় নেই। গাছের মাথায় রোদ উঠে গেছে। পেটের ক্ষুধার জন্যই হোক বা নিয়ম রক্ষার জন্যই হোক, সুহাসিনী হাতড়ে হাতড়ে থালার ঢাকনা সরিয়ে ঝোল দিয়ে ভাত মেখে 2 গ্রাস মুখে তুলল। এক টুকরো মাছ ভেঙে মুখে দিল। কিছুই স্বাদ পাচ্ছিল না। চোখ, কান, নাকের সঙ্গে জিভটাও অসাড় হয়ে গেছে। অর্ধেক খেলো, অর্ধেক ভাত পাতে পড়ে রইল। 2 টুকরো মাছের 1.5 টুকরোই বাটিতে থেকে গেল। কাঁঠালের কোয়া খেলো ঠিক 3টে, বাকি সব থেকে গেল। চোখ নেই, তাই সুহাসিনী দেখল না ভাতের উপর, কাঁঠালের উপর মাছি বিজবিজ করছিল। কিন্তু সেটা বড় কথা না। তখন একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল সুহাসিনীর ঘরে, তার ময়লা বিছানার কাছে। অলৌকিকও বলা চলে। অবিশ্বাস্য হতো অবশ্য বাইরের মানুষের চোখে, যদি তারা কেউ জিনিসটা চোখে দেখত। কিন্তু সুহাসিনীর মনে যেন ক্রমেই এমন একটা বিশ্বাস দানা বেঁধে উঠেছিল, যুগল আসবে, একদিন না একদিন সুহাসিনীর কাছে আসবে। যদিও ঘরে বউ রেখে তার কাছে চলে আসা যুগলের অন্যায় হবে, পাপ হবে, তাহলেও সুহাসিনীর মাথায় এই চিন্তাটা প্রায় শিকড় গেড়ে বসেছিল। তাই হলো তখন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যুগল তার বিছানার উপর কেমন যেন হুমড়ি খেয়ে পড়ল। উত্তেজনার উচ্ছ্বাসে সুহাসিনী কাঁপতে কাঁপতে রোগা হাত দুটো বাড়িয়ে দিয়ে তার গলাটা জড়িয়ে ধরল। যুগল জিভ দিয়ে সুহাসিনীর ঠোঁট চাটছিল, থুতনি চাটছিল। তার মুখে গাল ঠেকিয়ে সুহাসিনীও তাকে একটু আদর করল, চুমু খেল। কিন্তু আবার অনুযোগ করতেও ছাড়ল না। এটা ঠিক হচ্ছে না যুগল, এমনটা করা কিন্তু তোমার উচিত না। আমি হিংসুক নই, স্বার্থপর নই, তাহলে তোমাকে এত কথা বলতাম না। কমলাকেও আদর করবে। পরের মেয়ে ঘরে এনেছ, তুমি যদি তাকে না দেখো কে দেখবে? আমার লক্ষ্মী, আমার সোনা। আমার তো কিছু নেই, অন্ধ মানুষ। স্বাস্থ্য গেছে, রূপ গেছে, তা বলে ঘরের বউকে। কথাটা সে শেষ করতে পারল না। টেপি ঘরে ঢুকল। কারখানার কাজ সেরে এই তার ফেরার সময়। কিন্তু ঘরে পা দিয়েই কপালে চোখ তুলে টেপি চিৎকার করে উঠল, কি করছিস দিদি? এ তুই কি করছিস?
কেমন ভ্যাবাচাকা খেয়ে সুহাসিনী তার দিকে ঘাটটা ফিরিয়ে ধরল। ওটা ভোম্বলদের কুকুর। দিদির কানের কাছে মুখ নিয়ে টেপি সমান জোরে চেঁচাতে লাগলো। ইস, এটার গায়ে ঘা আছে, এমন করে গলা জড়িয়ে ধরছিস? যা যা। টেপি কুকুরটাকে তাড়া করল। মাছের গন্ধ পেয়ে একেবারে তোর বিছানায় উঠে এসেছিল। তাড়া খেয়ে কুকুরটা বেরিয়ে গেল। সুহাসিনী কিছুই বলছিল না। তার শিথিল রুগ্ন হাত দুটো বিছানায় নেমে এলো। ফ্যাকাশে চোখের কোনা বেয়ে দুফোঁটা গরম জল টপ টপ করে ঝরে পড়ল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।